শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.4 এর পূর্বেকার যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো সম্পর্কে আলোচনা করা, এবং উদাহরণের পূর্বেও অর্থাৎ 3.4-এ মূলত যে সূত্রটি আলোচনা করা হয়েছে ভাগশেষ উপপাদ্য নামে যে বিষয়টি রয়েছে, সেই বিষয় ভাগশেষ উপপাদ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে মূলত। এখন এই ভাগশেষ উপপাদ্য কি সেটি সম্পর্কে যদি তোমরা ক্লিয়ারলি একটা ধারণা পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি দেখবে, এবং তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ এতে করে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে অবশ্যই তোমরা সেটির একটা নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে। চলো আমরা এবার ভিডিওটি দেখার চেষ্টা করি। আমরা জানি যে দেখো ভাগশেষ উপপাদ্য, তাহলে অবশ্যই ভাগ মানে ভাগ সম্পর্কে এখানে কিছু একটা আলোচনা করা হয়েছে। যে আমরা যখন ইতিপূর্বে বিভিন্ন শ্রেণীতে ছোট দিকে নিচের দিকে যে শ্রেণীগুলো রয়েছে সেখানে আমরা ভাগ শিখেছি। কেমন মনে করো আমি যদি এখানে এই 5 দিয়ে আমি 21-কে ভাগ করতে চাই, তাহলে 4×5 কত 20 হয়, তাহলে ভাগশেষ কত 1 থেকে যায়। তাহলে এই যে 5 এই দুই মাত্রার এই দুটো যদি গুণ করি তাহলে কত 20 হয়, সেই 20 সঙ্গে 1 যোগ করলে কিন্তু আমরা এই মাঝখানে এই 21-কে পেয়ে যাই। তাহলে কি দাঁড়ালো এখানে, এই আমরা যদি ভাজ্যকে এইটার নাম মাঝখানে একটা ভাজ্য, এই প্রথমটার নাম ভাজক, এই পরেরটা যেটা আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি এটা ভাগফল, সর্বশেষ যেটা নিচে থেকে যাচ্ছে এটা নিয়ে কি ভাগশেষ। তাহলে এই ভাজক গুণ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান কি পাচ্ছি আমরা ভাজ্য পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখানেও তাই আমাদের এই ভাগশেষ উপপাদ্য বুঝতে হলে আমাদের এই অনুরূপ একটা রাশি, বীজগণিতিক রাশি রয়েছে, এই রাশিটাকে আমরা এই ভাজক দ্বারা কি করব ভাগ করব, ঠিক আছে? তাহলে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটাকে আমরা একটুখানি দেখি। তাহলে আমরা যাকে যা দিয়ে ভাগ করব, আমরা প্রথমেই এই যে ভাজকটাকে এখানে লিখে নিলাম, যেটাকে ভাজ্য অর্থাৎ যাকে ভাগ করবো সেটা মাঝখানে দিয়ে দিলাম। তারপরে আমরা দেখবো যে এর প্রথমে কত রয়েছে, আমরা সেটি একটুখানি দিয়ে রাখবো। এখানে প্রথমে এক্স রয়েছে, আমরা দেখবো যে এক্স এর সাথে কত গুণ করলে 6x² হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 6x² রয়েছে, কাজে x² তৈরি করতে গেলে আরেকটি এক্স প্রয়োজন, এবং 6 তৈরি করতে গেলে 6x প্রয়োজন, অর্থাৎ এই এক্স এর সঙ্গে কত গুণ করলে আমার এখানে কত হবে 6x² হবে। আমি দেখতে পাচ্ছি এখানে 6x যদি গুণ করা হয় তাহলে 6 × 6 হবে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে একটা 1 ধরা যায়, আমরা 1 ধরতে পারি, ঠিক আছে? তাহলে 6 × 6 আর x গুণ করলে x², ঠিক আছে? x² এটা হয়, তাহলে 6x² আমরা এখানে সেই কারণে 6x দিয়ে দিলাম, কারণ 6x নিলাম ভাগফলে, কিন্তু শুধুমাত্র 6x x এর সঙ্গে গুণ করলে হবে না। এই যে ভাজকটা রয়েছে, ভাজকে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদের সাথে কিন্তু আমি নতুন করে যে ভাগফলে লিখে দিব সেটি কিন্তু গুণ করতে হবে। তাহলে 6x মাইনাস 6x, ওকে 6x এখানে লিখলাম, এর সঙ্গে গুণ করলাম, এর সঙ্গে গুণ করে এই রাশি পদ দুটো এই নিচের এই রাশির পদ দুটো আমরা এখানে তৈরি করলাম। এবার আমাদের ভাগের ক্ষেত্রে কি করতে হয়, বিয়োগ করতে হয়, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হয়, তাহলে মাইনাস এখানে কি হয় প্লাস হয়। তাহলে মাইনাস যখন হবে 6x² থেকে -6x² বাদ গেলে এখানে কিছু থাকে না, এই যে -7x রয়েছে আর এখানে কত রয়েছে +6x রয়েছে, এই দুটো আমরা যদি এখান থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে একটা মাইনাস আর একটা কি প্লাস, তাহলে এই -7x থেকে যদি +6x বাদ যায় তাহলে একটা x থেকে যায়, সে একটা x এই, অর্থাৎ নতুন করে আমি যে মাইনাস এবং প্লাস দিয়েছি এই পদ দুটির আগে মাইনাস এবং প্লাসটি ধরতে হবে, পূর্বে যেটা ছিল এখানে প্লাস, এবং এই যে মাইনাস প্লাস ধরা যাবে না, ঠিক আছে? নতুন করে যেটা দিলাম বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করার পরে যেটা হবে সেটা নিয়ে হিসাব নিকাশ করতে হবে। তাহলে -6x আর এই +5 আমরা বের করে নিচে নিয়ে চলে আসলাম। তাহলে এখন আমরা দেখবো যে এর সঙ্গে কত কি করলে আমাদের -x মিলবে, -x মিলবে। আমরা দেখতে পাচ্ছি এখানে x রয়েছে, এর সঙ্গে যদি একটা -1 গুণ করে দিই তাহলে কিন্তু -x হয়, কারণ আমরা -1 গুণিত x করলে আমরা -x কে পাই, এই কারণে এর সঙ্গে একটা -x গুণ করবো, -x ওকে, এই যে x, তাহলে x ওকে, এই ওকে মাইনাস থাকবে, আর x ওকে x -x, কিন্তু এই -1টা আমাদের এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে -1 প্লাস এবং 1 ওকে এই যে 1 ওকে কত হবে 1 হবে, তাই না? তাহলে এই যে নিচে আমরা গুণ করে কোথাও বসাচ্ছি নিচে বসালাম, তাহলে -x ওকে -x, আর এই যে 1 ওকে 1 নিচে বসলো। তাহলে এখানেও তাই আমরা চিহ্নটা পরিবর্তন করবো, চিহ্ন পরিবর্তন করতে গেলে আমাদের চিহ্নটা পরিবর্তন মানে বিয়োগ করতে গেলে চিহ্ন পরিবর্তন করতে হবে, তাই করে দিলাম। তাহলে এই -x আর এইখানে +x এটা বাদ হয়ে গেল, আর এই যে +5 আর -1 এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে কত দাঁড়ায় 4 হয়, ঠিক আছে? তাহলে এখানে 4 হলো। এখন আমরা তাহলে এখানে কি পাচ্ছি, এটা ছিল আমাদের ভাজক x -1 ভাজ্য কত ছিল আমাদের লম্বা, এটা এই যে একটা ভাজক ছিল, ভাগ করে আমরা কত পেয়েছি 6x -1 এটা পেয়েছি, ভাগশেষ কত পেয়েছি আমরা এই যে 4 পেয়েছি, তাই না? এখন আমরা তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এই যে নিয়মের আলোকে আমরা এখানে কি পেয়েছিলাম, দেখো যে আমরা ভাজ্য সমান কি হয়, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, আমরা যেটা সূত্র জানি এটা পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী বইতে রয়েছে, সেই সূত্রের মূলত এখানে এটা, তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা এখানে লিখে নেওয়া হলো। আমরা যদি ভাজককে এই যে ভাজ্যকে, তাই না, এই যে ভাজ্যকে fx, ভাজ্যের একটা নামকরণ করবো আমরা, ভাজ্যকে কি দেবো fx নাম দিব, ভাজ্যকে fx নাম দিলাম, ভাগফলকে hx, ভাগফলকে কি দেবো hx এটা নাম দিলাম আমরা, hx নাম দিলাম, আর ভাগশেষকে r নাম দিলাম,
আর ভাজককে এক্স মাইনাস এ দ্বারা সূচিত করি। এই যে ভাজক ছিল না, এটাকে আমরা এক্স মাইনাস এ দ্বারা সূচিত করলাম। তাহলে এক একটা নাম দিয়ে দিলাম। নাম দিলে কি হয়, এই ভাজ্য সমান ভাজ্যকে এফ এক্স, ভাগফলকে এইচ এক্স, ভাগশেষকে আর, ভাজ্যকে এক্স মাইনাস এ সূচিত করলে ওপরে সূত্র থেকে এই যে সূত্র থেকে আমরা কি পাচ্ছি, এফ এক্স সমান এই সমান চিহ্ন এই এক্স মাইনাস এ, অর্থাৎ এখানে কি পাচ্ছি, এই যে এক্স মান আছে, এই ভাজক কি নাম দিয়েছি, এক্স মান আছে ডট, এই যদি গুণাকার রয়েছে এই জন্য ডট গুণ দেওয়া হয়েছে, ভাগফলের নাম কি দিয়েছি, এইচ এক্স দিয়েছি, প্লাস ভাগশেষ কি দিয়েছি, আর দিয়েছি, তাহলে আর দিলাম। তাহলে আমাদের এই সূত্রটিকে আমরা সংক্ষিপ্ত একটা মানে চলক দ্বারা আমরা আকারে প্রকাশ করলাম। এই সূত্রটিকে এর সকল মানের জন্য সত্য, অর্থাৎ তুমি যেখানে এই সূত্রটি এর সকল মানের জন্য সত্য, অর্থাৎ এই যখনই চলক হিসেবে আমরা এ ব্যবহার করবো তখন এই সূত্রটি আমাদের সত্য হিসেবে মানে সকল মানের জন্য এটি সত্য হবে। উভয় পক্ষে এক্স ইকুয়াল এ বসে পাই, আমরা যদি এখন এক্স এর জায়গায় এ বসাই তাহলে এখানে এ বসাবো, এখানে এ বসাবো, তাহলে এফ এ হবে সমান এ মাইনাস এ হবে, এইচ এ হবে প্লাস আর। কিন্তু যখন আমি এ বসাচ্ছি দেখো এ মাইনাস এ, অর্থাৎ এটা টার্মটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এই যে টার্মটা রয়েছে আমাদের এইটা মোট পেলে যখন এ মানেছে শূন্য, শূন্যর সাথে যা গুণ করে সব শূন্য হয়ে যায়, তাহলে এই অংশটা শূন্য হয়ে গেল, প্লাস এ আর হলো ইকুয়াল 0। তাহলে এটা এই শূন্য এটা দেখানো হয়েছে, এফ এত সমান এই যে শূন্য দেওয়া হয়েছে এই যে প্লাস আর, তাহলে এই টার্মটা শূন্য হয়ে গেল, তাহলে শুধু কি থাকলো আর থাকলো, তাহলে আর সমান এফ এ দাঁড়ায়, আর সমান কি দাঁড়ায় এফ এ। তাহলে এইটাকে কিন্তু সূত্র বলা যে ভাগশেষটা কি বলা হচ্ছে, তাহলে এটা ছিল মূল আমাদের কি ছিল, ভাজ্য ছিল, তাই না। তাহলে আমরা যখন এ বসাচ্ছি এক্স এর জায়গায় এ বসালাম তখন এটা কিন্তু ভাগফল আকারে দেখানো হয়। তাহলে আর সমান এফ এ, তাহলে এফ এক্সকে এক্স মানে এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এফ এ হবে, ভাগশেষ কত হবে এফ এ। তাই বোঝাচ্ছে যে এফ এক্সকে আমাদের মূল যে রাশিটা ছিল এফ এক্স ছিল, এফ এক্সকে আমরা এক্স এর জায়গায় যখন এ বসেছি তখন এই যে এক্স মানে এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এফ এ হবে। এই সূত্র ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত। তাহলে ধনাত্মক মাত্রার কোনো বহুপদী এফ এক্স এক্স মানে এ দ্বারা যদি আকারে বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করে সূত্র হলো ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ এফ এক্সকে এক্স মানে যে দ্বারা আকারে বহুপদী, অর্থাৎ আমাদের এরকম যদি এফ এক্স একটা ফাংশন আকারে বা একটা রাশি আকারে বিরাট আকারে একটা রাশিতে থাকবে, তাকে আমাদের এক্স মানে যে দ্বারা কোনো একটা চলক দ্বারা বা ছোট আকারের একটা রাশি দ্বারা ভাগ করতে বলবে। কিন্তু আমরা ভাগ না করে আমরা একটা সূত্রের মাধ্যমে যদি আমরা দেখিয়ে দিতে চাই তাহলে যে কি ব্যবহার করতে হবে বা কিভাবে করতে হবে সেটার একটা বিষয়টা হলো ভাগশেষ উপপাদ্য। উপরের উদাহরণে এ ইকুয়াল 1 এফ এক্স ইকুয়াল 6a মাইনাস 7x প্লাস 5 যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হয় দেখো। তাহলে এখানে আমরা এই যে এ ইকুয়াল 1 হলে এফ এক্স ইকুয়াল 6x স্কয়ার মাইনাস 7x প্লাস 5, তাই না। তাহলে এখন এখানে আমরা এ সমান 1 বসে এফ এক্স এর জায়গায় 1 যদি বসাই, এর জায়গায় 1 বসাচ্ছি, তাই না। উপরে উদাহরণে এই যে আমরা উদাহরণটা বিবেচনা করছি না, ওই উদাহরণে এ না বসে আমরা কি বসাচ্ছি, 1 বসাচ্ছি। তাহলে f1 ইকুয়াল 6 মানে 7, এটা কি হয়, এখানে 1 বসাও, এখানে x এর জায়গায় 1 দাও, এখানে 7x এর জায়গায় 1 দাও, তাহলে এখানে কি দাঁড়ায় আমাদের এইটা তৈরি হয়। তাহলে যা ভাগশেষের সমান, যা কত হয় ভাগশেষের সমান। দেখো আমরা যখন এ বসিয়েছিলাম তখন ভাগশেষ কত হয়েছিল, এ বসিয়ে আমাদের একটা ভাগশেষ কত হয়েছিল, এই যে আর সমান এ। তাহলে আমরা এ সমান কত বসেছি, এখন 1 বসিয়েছি, তাই না। তাহলে আমার এই যে প্রশ্নটি মূল প্রশ্ন ছিল, এই প্রশ্নটার ভাগশেষ কত ছিল 4, তাই না। তাহলে এখন আমরা যখন 1 বসাচ্ছি, 1 বসালে কত হচ্ছে, 1 বসালে আমাদের এটা কত হচ্ছিল, ভাগশেষ কত হচ্ছে 4, যা আমাদের ওই প্রথম যা ভাগশেষ সমান প্রথমটার কথা বলা হচ্ছে। ভাজক বহুপদী এক্স মানে এর মাত্রা 1, মাত্রা কত 1। তাহলে ভাজক বহুপদীটা যেটা রয়েছে, ভাজক বহুপদী এর মাত্রা এক্স মানে এই যে এক্স মানে রয়েছে এর মাত্রা কথা বলা হচ্ছে, এর মাত্রা 1। ভাজক যদি ভাজ্যের উৎপাদক হয় তাহলে ভাগশেষ হবে 0। এই ভাজকটা যদি কি হয়, ভাজকের উৎপাদক ভাজ্যের উৎপাদক হয় তাহলে ভাগশেষ 0, আর যদি উৎপাদক না হয় তাহলে ভাগশেষ থাকবে এবং তা অশূন্য কোনো সংখ্যা। তবে সাধারণভাবে বলতে গেলে ভাগফল ভাজ্যকের থেকে মাত্রায় একটি বহুপদী, মাত্রার একটি বহুপদী হবে, মানে ভাগফল ভাজকের থেকে কম মাত্রা, ভাগফল ভাজকের থেকে কি হবে কম মাত্রা। আমরা এই যে এক্স মান আছে এটাকে ভাজক বলছি না, আর একটা এই যে বড় আকারের যে রাশিটা রয়েছে এটাকে কি বলছি আমরা, ভাজ্য বলছি। তাহলে এই যে ভাজ্যের ঘাত কত 2 রয়েছে, আর এর ঘাত কত, এক্স এর ঘাত 1 রয়েছে আমাদের, তাই না। তাহলে এইটা হচ্ছে 2, আমাদের উত্তরে আমাদের কি হচ্ছিল যে কম মাত্রার, অর্থাৎ 1 মানে 1 কম হবে, এ ধরনের মাত্রার ভাগফল হবে ভাজকের থেকে কম মাত্রার একটি বহুপদী হবে। অর্থাৎ এই যে এটা তো ছিল ভাজ্য, আর আমাদের যে ভাগফলটা হবে সেই ভাগফলের কথা বলা হচ্ছে কম মাত্রার একটা বহুপদী হবে। অর্থাৎ এখানে আবার বলি, যদি আমাদের ঘাত যদি 2 হয় এটা ভাজ্যের, ঠিক আছে, এটা ভাজ্যের ভাগফল ভাজকের থেকে, তাহলে ভাজক যদি আমাদের এটা যদি ভাজ্য ধরো তুমি, ঠিক আছে, আর মূল রাশিটা যা পড়ে থাক, এখন এই যে এটা ভাজকের যে মাত্রা থাকবে আমাদের ভাগশেষটা হবে এই যে সব বলতে গেলে ভাগফল ভাজকের থেকে কম মাত্রার, ভাগফল ভাজকের থেকে, তাহলে ভাগফলের কথা বলা আছে, ভাগশেষের কথা নয়, একটু মিস্টেক হচ্ছে আমার। যে এখানে বলছে যে ভাগফল যদি আমাদের এখানে কত হচ্ছিল, এই যে প্রথমে আমরা একটু দেখে আসি, এখানে এইটা বলছে এর থেকে কম মাত্রার কথা বলা হচ্ছে,
অর্থাৎ এখানে 6x রয়েছে, এখানে x রয়েছে, তা কম মাত্রার নয়, এখানে সমমাত্রার হয়ে গেছে, এই জন্য একটু ডিস্টার্ব দিচ্ছে। তা যাই হোক, এখানে ভাগফল ভাজক দিয়ে কম মাত্রায় একটি বহুপদী হবে সাধারণ বহু বলতে গেলে, কিন্তু এটা অনেক সময় অন্যরকম ভাবে হয়ে যেতে পারে। অনুশীলন তো আমরা 11 চলে যাচ্ছে। আর এই যে বিষয়টা, এই বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে গেলে আমরা একটু উদাহরণ যখন আলোচনা করবো, এই ভিডিওটির শেষ অংশে রয়েছে এই উদাহরণটি, অবশ্যই তোমরা দেখবে, তাহলে আরো ক্লিয়ারলি ধারণা পাবে। অনুশীলন তো রয়েছে কি x মানে যে f(x) এর একটি উৎপাদক হবে যদি এবং কেবলমাত্র যদি f = 0 হয়। যদি আমাদের অনুশীলন তো এটা x মানে যে f(x) এর একটি উৎপাদক হবে যদি কেবলমাত্র f = 0 হয়, অর্থাৎ a অর্থাৎ x এর জায়গায় যদি আমরা a বসিয়ে দিই, তাহলে শুধুমাত্র এর উৎপাদক একটা হবে, এই f(x)টা x মানে এর একটি উৎপাদক হবে। তাহলে এই যে x মানে f(x) এর একটি উৎপাদক হবে, এরকম আর কি। তাহলে প্রমাণ ধরি f = 0, অর্থাৎ ভাগশেষ উপাত্ত অনুযায়ী f(x) কে x মানে a দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, f = 0। অর্থাৎ এখানে বলছে যে x মানে f(x) এর একটি উৎপাদক হবে, x মানে কার উৎপাদক হবে, f(x) এর একটি উৎপাদক। বিপরীত ক্রমে ধরি x মানে f(x) এর একটি উৎপাদক, x মানে কার উৎপাদক, f(x) এর একটি উৎপাদক। অর্থাৎ f(x) = x মানে এইটা আমরা যদি সেই প্রথমে যে সূত্র রয়েছে যে আমাদের ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সেই সূত্রে যদি বসাই তাহলে কিন্তু এই আকার ধারণ করে। অর্থাৎ আমাদের এই যে ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক, এই যে এটা ভাজক গুণ এটা কিন্তু ভাজ্য, তাহলে সেই আকার হয়। উভয় পক্ষে x সমান a বসিয়ে পাই, তাহলে a মানে 0, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে f = 0। অর্থাৎ কোনো বহুপদী f(x) কে x মানে a দ্বারা বিভাজ্য হবে যদি কেবলমাত্র f = 0 হয়। এই সূত্র উৎপাদক উপপাদ্য নামে পরিচিত, অর্থাৎ ফ্যাক্টর থিওরেম নামে পরিচিত। প্রতিকার বানাতে বলছে যে যদি f(x) এর মাত্রা ধনাত্মক হয় এবং a ≠ 0 হয়, তবে f(x) কে x + b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে a হিসেবে -b/a। অর্থাৎ এটা কেন, আমাদের আগেরটা হয়েছিল কি, আমাদের শুধুমাত্র a হয়েছিল, তাই না? যে আমাদের এখানে বলেছিল যে f = 0 হবে কেবল যদি f = 0 হয়, তাই বলছিল না? এবার কি বলছে, এখানে বলছে যে f ভাগশেষ হবে কিন্তু f -b/a। আমরা একটুখানি এখানে এইভাবে হিসাব করতে পারি, আমরা যেটা দ্বারা ভাগ করতে বলবে, তাই না, যা দ্বারা ভাগ করতে বলবে, আমাদের এখানে বলছে ax - b দ্বারা, তাহলে আমরা এখানে এই ax + b সমান আমরা 0 ধরতে পারি, ঠিক আছে? তাহলে ax আমরা ধরে নেবো আর কি, তাহলে = -b হয়, তাহলে x = কত হয়, -b/a, x = কত, -b/a। এইরকম ভাবে বের হচ্ছে x = -b/a, তাহলে f(x) x এর জায়গায় কিন্তু -b/a পেয়ে যাচ্ছে। আমরা কোথা থেকে পাচ্ছি এটা, এই আকারে, এই যে যা মানে কে যা দ্বারা ভাগ করবো সেটার কথা বলা হচ্ছে, তাহলে ভাগশেষ কত হবে, এইটা হবে। তাহলে ভাজক আমাদের প্রমাণে যাই এবার, তাহলে ভাজক ax + b a ≠ 0 এর মাত্রা 1। সুতরাং আমরা লিখতে পারি f(x) = x + b, ওই যে ভাগশেষ, এটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সেই সূত্র অনুযায়ী আমরা যদি এখানে বসাই তাহলে ax তাই না, x + b/a, এটা আমরা এই দেখো এখান থেকে যদি আসে x, এই b/a মাইনাস থেকে পক্ষান্তর করে এই পাশে যদি নিয়ে আসি তাহলে কত হয়, b/a হয়, কত, a/a হয়, তাহলে x + b/a = 0। তাহলে x + b/a, অর্থাৎ x এর জায়গায় আমরা এখানে কত বসাচ্ছি, x এর জায়গায় b/a বসাচ্ছি, ঠিক আছে? এইটার পরিবর্তে আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি বসাচ্ছি, এই x এর জায়গায় এটা বসাচ্ছি, অথবা যখন আমরা এই এটা কমন নিচ্ছি এখান থেকে এটাকে বের করে নিচ্ছি, কি নিচ্ছি, এই x এর এর নিচে কি b আছে, অর্থাৎ এখানে বিষয়টা এরকম ax + b। আমরা এখান থেকে যখন এটাকে কমন নেব তাহলে x + এই b/a হয়, x + কি হয়, b/a হয়। অর্থাৎ আমি এইভাবে দেখালাম, এইভাবে না ধরে যদি আমরা এইভাবে দেখাই তাও কিন্তু হবে। অর্থাৎ এখানে যখন আমরা এত সমান 0 ধরে নিব, তখন আমরা এটাকে কমন নিব, কমন নিলে আমাদের এই যখনই কমন না যায় তখন যেটাকে আমি উপর থেকে কমন নিচ্ছি সেটা কিন্তু নিচে দিয়ে দিতে হয়। এখানে x + b/a এই আকার ধারণ করলে এখানে x + b/a .hx + r। এখন তাহলে কি হয়, x + b/a .ah এটা হয়, এটা ঘুরিয়ে লেখা হয়েছে, এটাকে পরে দেওয়া হচ্ছে, এটা প্লাস আর। যদি দেখা যাচ্ছে যে f(x) কে x + b/a দ্বারা ভাগ করলে ভাগফল a.x এবং ভাগশেষ r হয়। এখানে ভাজক সমান কত, x - b/a, x কত, -b/a, অর্থাৎ x + b/a ছিল। এখন এটাকে আমরা x - এর সঙ্গে যদি তুলনা করি তাহলে কিন্তু আমাদের x মাইনাস দিয়ে লিখতে হবে, তাহলে x + b/a রয়েছে। আমার এটাকে লিখবো কিভাবে, আমি লিখতে চাচ্ছি x মাইনাস দিয়ে কোনো সাহায্যে, তাহলে এখানে তো প্লাস রয়েছে, কাজে আমরা এইভাবে লিখতে পারি x মাইনাস দিয়ে -b/a। তাহলে আমাদের এর সঙ্গে তুলনা করলে মিলে যাবে x + b/a এর সঙ্গে x - b/a, তাহলে মাইনাস + b/a। অর্থাৎ যেহেতু আমাদের x - a রয়েছে, x - a এইরকম দুটি x এর থাকবে, একটা -a আকারে, এই আকারে লিখতে হবে। এই জন্য এই মাইনাস রাখার জন্যই এই যে প্লাসকে ভেঙে মাইনাস লেখা হয়েছে এখানে। তাহলে সুতরাং ভাগশেষ উপাত্ত অনুযায়ী r = f -b/a, এই যেটা রয়েছে a বলতে আমরা এখন এই অংশটাকে বোঝাচ্ছি, তাহলে f -b/a এটাকে বোঝাচ্ছি। তাহলে এখন f(x) কে x + b দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা হবে।
তাহলে আমরা শূন্য ধরে কাজ করতে পারি। আমি এখানে যেটা দেখালাম এইভাবে হয়, আর যদি না হয় তাহলে এইভাবে তোমরা বুঝে নিতে পারো। তো 1913 কি বলছে, এক্স প্লাস বি এর অনিকাল 0 কোনো বহুপদী এফ এক্স এর উৎপাদক হবে যদি এফ অফ মাইনাস বি বাই এ হয়। যদি এটা হয় তাহলে কি হবে দেখো, এ নটিক্যাল 0 বলছে আবার এখানে, তাহলে এর মান কখনো 0 হবে না। এক্স প্লাস বি ইকুয়াল এ অফ এ ইন্টু এক্স প্লাস বি বাই এ, এটা দেওয়া হচ্ছে। এটা এ এক্স প্লাস বি ইকুয়াল এ এই এক্স, আমরা এখান থেকে যদি এটা কমন নিই তাহলে কি দাঁড়ায়, ওই যে আগে যেটা বললাম যে এটা কমন হয়েছে, এখান থেকে কমন নিলে এটা আগে থাকবে আর বির নিচে একটা এ দিতে হবে। এফ এক্স এর উৎপাদক হবে যদি কেবলমাত্র এক্স প্লাস বি বাই এ ইকুয়াল এক্স মাইনাস বি বাই এ কমা এফ এক্স এর একটি উৎপাদক, অর্থাৎ যদি এফ অফ মাইনাস বি বাই এ ইকুয়াল 0 হয়। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয় এই পদ্ধতিকে শূন্যায়ন পদ্ধতি বলা হয়। কি বলা হয়? শূন্যায়ন পদ্ধতি বলা হয়। তাহলে এখন এটাই পূর্বেরটার প্রায় কাছাকাছি। এখন আমরা একটা উদাহরণ দেখব, এই উদাহরণটা দেখলে আমরা একটু ক্লিয়ারলি ধারণা পাবো আমাদের এই ভাগশেষ উপপাদ্য কী কাজে লাগবে বা এটা কেন লাগবে সেটা। তার আগে এটা কিন্তু শূন্যায়ন পদ্ধতি কি এটা যদি পড়ে তাহলে কিন্তু এভাবে এই অনুসিদ্ধান্ত 13 ধরেই আমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দিলে সেটা একটা হয়ে যাবে আর কি। এটা আমাদের যেহেতু নবম শ্রেণীতে নতুন সিলেবাস আছে, আমাদের একটা মানে সংক্ষিপ্ত প্রশ্নের আলোকে বা সংজ্ঞা আকারে কিছু পড়ার বিষয় রয়েছে। কাজে আমরা শূন্যায়ন পদ্ধতি কি তার আগে আমাদের এই যে ভাগশেষ, এখানে শূন্যায়ন পদ্ধতি রয়েছে এবং ভাগশেষ উপপাদ্য কি, এই দুটি বিষয় এখানে মূলত, আর উৎপাদক উপপাদ্য কি, এই তিনটি বিষয় রয়েছে। এই তিনটি বিষয় এখান থেকে একটা ধারণা নিতে পারো। উদাহরণ 30 যাচ্ছে এবার। তাহলে এক্স কিউ মাইনাস এক্স প্লাস 6কে উৎপাদকে বিশ্লেষণ করো। সমাধান এখানে আমরা এফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস 6 একটি বহুপদী, এর ধ্রুবপদ রয়েছে -6। এর উৎপাদকগুলো হচ্ছে দেখো, এর যে 6কে যদি আমরা ভাঙাই, এই যে 6 এটা হচ্ছে আমরা ভাঙাই, যদি এখানে এই 6কে যদি আমরা ভাঙাই তাহলে কি কি পাবো? আমরা পাই 1 গুণ, এখানে 6 পাই, এখানে 2 গুণ আমরা 3 পাই, তাই না? 1 2 3, আচ্ছা 1 2 3 6 এগুলো পাই। কিন্তু যেহেতু আমাদের এটা বীজগণিত রাশির বেলায় এখানে প্লাস মাইনাস ধরে নিতে হবে। আমাদের কি ধরবো আমরা? প্লাস এবং মাইনাস। ধ্রুবপদ কত রয়েছে? এই মাইনাস রয়েছে, এই কারণে। কারণ এটা আমরা কারণ এটা মাইনাস তৈরি করতে গেলে আমাদের যেহেতু মাইনাস রয়েছে, কাজে মাইনাস তৈরি করতে গেলে এখানে যদি মাইনাস দেওয়া হয় তাহলে এই মাইনাসটা তুমি হয় 1 এর আগে দিবে, না 6 এর আগে দিবে। যখন তুমি 1 এর আগে দিবি 6 তখন প্লাস, যখন তুমি 6 এর আগে দেবে 1 তখন প্লাস, এভাবে দুটি হয়। যখন তুমি 2 এর আগে দিবি তখন 3 মাইনাস, যখন তুমি 3 এর আগে মাইনাস 3 দিবি তখন 2 প্লাস। এভাবে একটা আমরা 2 এর আগে একবার মাইনাস, 2 এর আগে প্লাস, 6 এর পথে প্রতিটা যে গুণনীগুলো রয়েছে এর আগে আমরা একটা প্লাস দিতে পারি, একটা মাইনাস দিতে পারি। তাহলে এই আকারে আমরা কিন্তু 4টা রয়েছে, তারপরে আমরা 4টা থেকে 8টা তৈরি করতে পারছি। একটা পজিটিভ নেগেটিভ দিয়ে অর্থাৎ প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6, অর্থাৎ 4টা থেকে আমরা 8টা মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন দেখবো যে কোন কোন মানগুলো এই এক্স এর জায়গায় বসালে 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি যদি এক্স ইকুয়াল 1 - 1 বসিয়ে দেখি এফ এক্স মান 0 হয় না। ঠিক আছে, আমরা কেন 0 হয় না আমরা একটুখানি দেখি, একটু ব্যাখ্যা করি। আমরা এখানে এফ এক্স ইকুয়াল কত রয়েছে আমাদের? এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 6 রয়েছে। আমরা এখানে যদি দেখো, আমরা যদি -1 বসাই, -1 এর কি করলে -1, এখানে -1 দিয়ে দিলাম, -6 দিয়ে দিলাম, তাহলে এখানে -1 + 1 -6, তাহলে 1 এখানে 6 -6 -1 তাহলে -7, এখানে কি হচ্ছে -7 + 1 ইকুয়াল কত? -6। এদিকে 0 হলো, সর্বশেষ হয় নাই। কাজে এরকম যদি আমরা 1 বসিয়ে দেখি তাও কিন্তু 0 হবে না। এই জন্য বলছি যে এখানে 1 এবং -1 বসিয়ে দেখি এফ এক্স মান 0 হয় না। তোমরা এভাবে বসিয়ে দেখতে পারো, ঠিক আছে। কিন্তু 2 বসিয়ে দেখি এফ এক্স মান 0 হয়। যদি আমরা এখানে 2 বসাতাম, ঠিক আছে, এই লাইনটাতে যদি 2 বসাই, এই লাইনটাতে, তাহলে আমাদের কি হয়? 2 এর পরে কিউ হয় মাইনাস, এখানে 2 হয় -6, তাহলে 2 এর কি করলে কত হয়? 8, -2 আর -6 8 হয়, তাহলে কত হয়? এখানে 0 হয়। তাহলে আমাদের তাহলে কত বসেছি? এক্স এর জায়গায় যদি আমরা এখন যদি এক্স এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দেখি তাহলে আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে এই যে 2 বসে 0 দেখলাম, তাহলে কত বসাচ্ছি আমরা? এক্স এর জায়গায় 2 বসাচ্ছি না? তাহলে এই যে এক্স সমান কত বসাচ্ছি? 2। তাহলে 2 কে যদি পক্ষান্তর করি একটু সহজ হিসাবে, এটা আসলে পক্ষান্তর করা হয় না কিন্তু বুঝে রাখার জন্য এটা বেস্ট নিয়ম, যে এই 2 কে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু -2 হয়, তাহলে কত হয়? 0। তাহলে x - 2, আমাদের এই যে x - 2, এই x - 2 হবে এই যে এফ এক্স, অর্থাৎ এফ এক্স সমান এই যে রাশিটা রয়েছে এই রাশিটার একটি উৎপাদক। তাহলে x - 2 এফ এক্স এর বহুপদী একটি কি হবে? উৎপাদক হবে। তাহলে এফ এক্স এর জায়গায় আমরা এখন কি করব? এই যে x কিউ - x -6 রয়েছে, আমরা এইটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা এই মানটি এখানে বসিয়ে দেবো। তাহলে আমি এটা বোঝাতে গেলে দেখো, আমি যদি আবার একটু লিখে নিই, বোঝাতে গেলে আমার একটু এইভাবে বুঝালে সহজ হবে হয়তো। এটা আমি লিখে নিলাম, এখানে একটা খালি ঘর দিলাম, এখানে একটা খালি ঘরের লাইন, এখানে একটা খালি, এটা আমরা পূরণ করবো, এখানে আমরা লিখবো। তাহলে x - 2 আমি এখানে লিখে নিলাম, ঠিক আছে।
দেখো আমরা এক্স মাইনাস টু বুঝেছি যে এক্স মাইনাস টু একটু উৎপাদক হবে, কিন্তু আমি এখানে যখন ভাঙাবো আমি তো জানি না যে আসলে কীভাবে ভাঙাবো। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এখানে এই যে এক লাইন খালি রেখে আমরা 3 নম্বর লাইন থেকে শুরু করবো, প্রথম লাইন থাকবে 3 নম্বর লাইন থাকবে। তাহলে এই দেখবো এখন যে এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউ হয়, আমরা এখন দেখবো যে কত গুণ করলে আমরা যদি এক্স স্কয়ার গুণ করি তাহলে কিন্তু এক্স কিউ হয়, সেটা আবার এখানে গুণ করে দিলাম এক্স কিউ। ঠিক আছে, এর আগে প্লাস রয়েছে, এর আগে মাইনাস রয়েছে, তাহলে এইটা আমি এর সঙ্গে গুণ করেছি, এটা পেয়েছি। এখন এই মাইনাস টুর সঙ্গে গুণ করি তাহলে মাইনাস টু এক্স স্কয়ার হয়, মাইনাস টু এক্স স্কয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের কি মাইনাস টু এক্স স্কয়ার ছিল না, এই জন্য আমাদের কি করতে হবে, এখানে আমি আবার এক্স মাইনাস টু লিখবো, আর এই মাইনাস টু এক্স স্কয়ার তাড়াতে গেলে আমার এখানে কিন্তু একটা প্লাস টু এক্স স্কয়ার লাগবে, এখানে কি করতে হবে প্লাস টু এক্স স্কয়ার দিতে হবে, কিন্তু তা তৈরি করতে গেলে এক্স মাইনাস টু সাহায্য নিয়ে সেটা তৈরি করতে হবে। তা আমি দেখবো যে এই এক্স মাইনাস টুর সঙ্গে কত গুণ করলে আমার একটা প্লাস টু এক্স স্কয়ার হয়। আমি যদি এখানে প্লাস টু গুণ করে দিই, টু এক্স গুণ করি, তাহলে টু এক্স আর এক্স গুণ করলে প্লাস এখানে কত টু এক্স স্কয়ার আমরা পেয়ে যাচ্ছি, প্লাস মানে হচ্ছে মাইনাস 2 দিয়ে 4x, 2 কত 4x। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে কিন্তু 4টা এক্স, আমার ছিল কয়টা এক্স, এখানে ছিল আমার মাত্র একটা এক্স, আমি লিখেছি কয়টা মাইনাস 3টা বেশি লেখা হয়ে গেছে। তাহলে আমার এই 3টাকে এখন তাড়াতে হবে, তাড়াতে যদি চাই আমি আবার কি করবো এক্স মাইনাস টু এখানে আবার লিখে নেবো। ঠিক আছে, এক্স মাইনাস টু আবার লিখে নেবো, এর সঙ্গে গুণ করে দেখবো যে মাইনাস 3x কি করলে হয়, আমার এখানে প্রয়োজন কত এই সহগ আনতে গেলে প্লাস 3x করতে হবে, মাইনাস থেকে বাদ দিতে গেলে প্লাস 3x, তাহলে প্লাস 3x অর্থাৎ প্লাস 3 দিয়ে যদি গুণ করে দেয় তাহলে প্লাস 3x তৈরি হয়, তাহলে প্লাস এখানে কত 3x হয়ে যাচ্ছে, কিন্তু 3টার সঙ্গে x না, এই প্লাস 3 এবং এই মাইনাস 2 সাথে গুণ হবে, প্লাস মানে মাইনাস 3 দুগুণে কত 6, মাইনাস 6 আমাদের পেয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই লাইনটা তৈরি করছি, দেখো এই লাইনটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই লাইনটা হয়ে গেল। এখন আমাদের দেখো এইখানে তাহলে এই লাইনটা কিন্তু আমাদের কমন নেওয়া লাগবে না, যদি তুমি মনে করো যে আমি এই লাইনটা ভাঙাতে পারবো আমাদের উৎপাদকের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী, কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে 2x স্কয়ার দিব কেন, 2x স্কয়ার আসবে কেন, আমাদের এখানে 4টে দিয়ে 3টে লাগবো কেন, এই ধরনের একটু মাথায় একটু মানে চিন্তা চলে আসতে পারে। এই জন্য আমাদের মনে হয় এই পদ্ধতি যাওয়া ভালো, এই জন্য আমরা এই পদ্ধতি অনুসরণ করলাম। এক্স মাইনাস টু একবার লিখে দেবো, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 3, এখানে এইটা আর এইটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এই অংশের এই উদাহরণেরটির মাধ্যম দিয়ে আমি এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি। আগামী যেগুলো রয়েছে সেগুলো আমাদের এর পরবর্তী যে ভিডিওটি আপলোড দেওয়া হবে এই আপলোডেই তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তোমাদের প্রয়োজনীয় যে বিষয়টি বা আমি যে ভিডিওটি যেটা আলোচনা করলাম যদি কোনো বিষয়টি অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করবে, আমি আবারও আলোচনা করে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে পরিশেষে যেহেতু ভিডিওটি সর্বের সঙ্গে চলে যাচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থেকো সবাই।